এই কয়েক সপ্তাহে আমি এটাই বুঝেছি যে ভাই AEW কে নিয়ে ডিসকাশন করতে হলে বুকের পাটা লাগে, কারণ অর্ধেকের বেশি তো ভাই ক্রিয়েটার এটাই বলে যে আমি বাবা AEW দেখি না, আমি বাবা AEW ফলো করি না। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, ফাইনালি আজকে আমরা ডিসকাস করব AEW কে নিয়ে। আর চারপাশে যা চলে না, মানে মনে হয় ভাই AEW ফ্যান আর WWE ফ্যান মানে কত উপরে নিয়ে চলে যায় এই সমস্ত কিছুকে। আর সত্যি তখন মনে হয় যে সুস্থ মস্তিষ্কের অভাব। মানে দেখো, WWE আর AEW এর মধ্যে যে লড়াইটা চলে, হ্যাঁ WWE সুপারস্টাররা অনেক ক্ষেত্রে অনেক কিছু মেনশন করে তাদের প্রোমোর মধ্যে। আমরা জন সিনা কোরিওর্স এর প্রোমোতে দেখেছিলাম, সেটাকে আবার তুলে টানাটানি করলো MJF। তারপরে AEW সুপারস্টাররা যা বকে, মানে ওটাকে নিয়ে কথা বললে তো মানে ভয়ঙ্কর আলোচনা হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যেন এটা সিরিয়াসলি বেস্ট ফর বিজনেস, ওয়ার্ক ফর মানি, মানে তার ছাড়া আর কিছু নয় ভাই। এরা জানে যে হ্যাঁ আমাদেরকে অ্যাটেনশন গেইন করতে হবে, সামনে একটা PPV রয়েছে তো তার অ্যারাউন্ডে কিছু না কিছু করতে হবে, ব্যাস আমরা বকে গেলাম এরকম ব্যাপার। মানে কিছু একটা করতে হবে যার জন্য অ্যাটেনশন থাকবে, ফ্যান্সরা কথা বলবে। এবার দেখো WWE আর AEW এর মধ্যে এরকম চুলোচুলি লেগে থাকবে ভাই, এটাই মেন্টালিটি, এটাই বিজনেস, আমি বুঝে গেছি। কিন্তু WWE ফ্যান আর AEW ফ্যানদের মধ্যে যে চুলোচুলিটা চলে, মানে ঠিক আছে চলো ট্রোল করছো ঠিক আছে, কিন্তু মাঝখানে এত সিরিয়াস হয়ে যাওয়ার কি আছে আমি বুঝি না। দেখো এটা ঠিক যে কেউ যদি বলে যে আমি বেস্ট রেসলার, আমি ভালো রেসলিং করি, WWE তে কোনো এমন সুপারস্টার নেই যে রেসলিং করতে পারবে না, তো এর মানে এটাই হলো যে আপনিও কিন্তু রেসলিংকে ক্রিটিসাইজ করছেন। কারণ আপনি যে নিজে একজন প্রো রেসলিং কোম্পানিতে রয়েছে না, সেখানে আপনি কি বলছেন, আমরা রেসলিং এ ফোকাস করি, স্টোরি লাইন প্রোমোতে ফোকাস করি না, কম ফোকাস করি। এটার কি লজিক দেওয়া হলো? মানে আপনি প্রো রেসলিং বিজনেসে থেকে আপনি স্টোরি লাইনকে তাচ্ছিল্য করছেন, আপনি রেসলিংকে আগে রাখছেন। দেখো রেসলিং আর প্রো রেসলিং এর মধ্যে তফাৎ নিশ্চয়ই এই মানুষটাকে বোঝাতে হবে না। হ্যাঁ, হাঁটুর জায়গায় মাথা থাকলে আর কি বলবো, মানে সত্যি বলছি এই মানুষটা, মানে হ্যাঁ এনাকে আমিও মনে করি যে বেস্ট রেসলার, কিন্তু বেস্ট প্রো রেসলার নয়। কারণ প্রো রেসলার হতে হলে সুস্থ মস্তিষ্ক লাগে। মানে সিরিয়াসলি এই মানুষটা যা বকে, মানে কি মেন্টালিটি নিয়ে ইন্টারভিউ দিতে যায়, মানে ওনাকে পুরো গরু রচনার মতো সিন হয়ে যায়। ভাই জিজ্ঞেস করলো একটা, ঘুরে খাড়ে এখানে ওখানে গিয়ে একটা জায়গায় চলে আসলো, ভাই আমি বেস্ট রেসলার, WWE ছিঁড়েছে, এরকম ব্যাপার। মানে সিরিয়াসলি কতটা সহ্য শক্তি রাখতে হয়, মানে সবাই সহ্য শক্তি রাখে ভাই, WWE প্রত্যেকটা সুপারস্টার সহ্য শক্তি রাখে, কিন্তু আর কত সহ্য করে। মানে সেথ রলিন্স পারলে গিয়ে মেন পয়েন্টে লাথি মেরে আসবে। মানে সিরিয়াসলি বলছি এই মানুষটা, মানে আমার মানে মাথা গরম অবভিয়াসলি হবে না। মানে তোমরা দেখছো একজন মানুষ বকে যাচ্ছে এমন সমস্ত স্টেটমেন্ট দেবে, মানে সত্যি মাথা গরম করার মতো। কিন্তু ঠিক আছে চলো আমরা মেনে নিচ্ছি, কারণ এটাই বিজনেস, ওরা জানে যে এইভাবে অ্যাটেনশন নিতে হবে। কিন্তু ফ্যান্সরা তো এটাকে অন্যদিকে নিয়ে চলে যায়। মানে সিরিয়াসলি বলতে গেলে এমন সিনারিও হয়ে গেছে না, তার মধ্যে তো এমন একটা সিন ঘটলো, মানে কি বলবো, একটা মানুষ মাউন্ট এভারেস্টে চড়েছে, চলো ঠিক আছে AEW ঝান্ডা লাগিয়েছে, সবাই বাহবা দিচ্ছে, এরকম কিছু কাজ করে দেখাতে পারবে WWE। কিন্তু একটুখানি ইতিহাস ঘাটো, সেই সময় JBL ও কিন্তু এই কাজটাই করেছিল। হ্যাঁ, এটা বলে দিই যে JBL কিন্তু মাউন্ট এভারেস্টে চড়েনি। JBL ওই টাইমে একটা ক্যাম্পেইন করেছিল, ফান্ড রেজ করেছিল শুধুমাত্র বাচ্চাদের ডোনেট করার জন্য। ওই সময় কিছু একটা ক্যাম্পেইন হয়েছিল ওই টাইমে, যেটার নাম ছিল 7 সামিটস ফর কিডস। তো সেখানে JBL বেশ কিছু পর্বতে উনি উঠেছিলেন, কিন্তু ওয়েদারের সিচুয়েশনের জন্য উনি মাউন্ট এভারেস্টে উঠতে পারেনি। কিন্তু WWE সেই সময় সাপোর্ট করেছিল, তোমরা রিপোর্ট দেখলে বুঝতে পারবে। এবার এইখানে কি হয়েছে, ডার্বি অ্যালেন বলে দিয়েছে আমি দেখাবো যে AEW কি করতে পারে, আমি ঝান্ডা ফুঁ দেবো। এখন WWE ফ্যান্সরা বলছে তাহলে যাও চাঁদে যাও, মঙ্গলে যাও। সিরিয়াসলি মানে টনি খান ডার্বি অ্যালেনকে টাইম অফ দিয়েছিল, সমস্ত সুযোগ দিয়েছিল, আর্থিক সাহায্য দিয়েছে, সব দিয়েছে যাতে শুধুমাত্র ঝান্ডাটা লাগাতে পারে। মানে সিরিয়াসলি মানে ফ্যান্সটা কোথায় নিয়ে চলে যাচ্ছে। আর দেখো ঠিক আছে চলো ডার্বি অ্যালেন মাউন্ট এভারেস্টে উঠেছেন, এটা একটা বড় সাকসেস অ্যাচিভমেন্ট ডেফিনেটলি, কিন্তু তোমরা এটাকে অ্যাপ্রিশিয়েট না করতে গিয়ে তোমরা কি বলছো, WWE কি করতে পারবে এরকম? এবার WWE ফ্যান্সরা বলছে JBL তো সেই সময় করেছে, এরা তো ভাই ওই সমস্ত কিছুরই কপি করে। মানে সিরিয়াসলি অন্য দিকে নিয়ে চলে যায় ভাই ফ্যান্সরা। তার মধ্যে ফ্যান্সরা মাঝে মধ্যে যেরকম সিরিয়াস হয়ে যায় না, তখন মনে হয় ভাই এটা শুধুমাত্র ট্রোলিং এর মধ্যে নেই, মানে এটা সত্যি সুস্থ মস্তিষ্কে ভাবাই যায় না। মানে আমি বুঝতেই পারি না যে ভাই এরা এতটা সিরিয়াস কি করে নিয়ে চলে যেতে পারে। তারপরে তো গালাগালি দেবে, সে তো আলাদাই ব্যাপার। তখন মনে হয় ভাই টুইটার এমন একটা পজিশনে, মানে এক্সি বলো যাই হোক, মানে এমনই একটা পজিশনে না, মানে
কেন আছি, কি করছি আর কি চলছে। আর হ্যাঁ দেখো, এরপরে তোমরা অনেকেই বলবে যে তুমি তাহলে AEW দেখো কেন, যখন তুমি এত কথা বলছো, তুমি উইল অসপ্রেকে নিয়ে এত কথা বললে। দেখো এটা ঠিক যে AEW শুধুমাত্র উইল অসপ্রের উপর চলে না, আমি ওপেনলি বলছি ভাই। কি মানে মানুষটা খালি বকে যায়, খালি শুধুমাত্র বকে যায় যে আমি বেস্ট রেসলার, আমি বেস্ট রেসলার। হ্যাঁ চলো, মানুষটার আমি কখনো কোনো বড় স্টোরি লাইন দেখি না। হ্যাঁ কিছু খুচরো সিনারিও চলে, রেসলিং দেখা হয়ে গেল, এরকম ব্যাপার। মানে AEW এর মধ্যে যদি কোনো একটা স্টোরি লাইন চলে তো ঠিক আছে, আমি বড় স্টোরি লাইনকে ফিল করছি এরকম ব্যাপার হচ্ছে। কিন্তু আমি কোথাও অত বেশি স্টোরি লাইন দেখতেই পাই না। মানে সিরিয়াসলি মনে হয় যে AEW দেখা শুধুমাত্র জাস্ট এইটুকুনি যে আমি কিছু স্টোরি লাইনকে ফলো করব, আমার ভালো লাগছে, ব্যাস এইটুকুনি। আমি জন মক্সলিকে দেখবো, উনি ওই রকম ভাবে ব্রিফ কেসের মধ্যে টাইটেল নিয়ে উনি কত টানছেন, আমি জাস্ট এইটুকুনি দেখবো, ব্যাস এইটুকুনি, আর কিছু বলার নেই। মানে সিরিয়াসলি অনেকে হয়তো AEW দেখে না, তার কারণ এটাই যে এত চারপাশে চুলোচুলি চলে, তার জন্য আমি দেখবো না, ব্যাস এরকম। দেখো অনেক WWE ফ্যান এরকম রয়েছে, কিন্তু আমি প্রো রেসলিংকে ভালোবাসি, আমি সেক্ষেত্রে রেসলিং দেখবো। আমি TNAও দেখলাম, তো আমি AEW দেখলাম, হোয়াট এভার, আমি সিরিয়াসলি দেখবো তো ভালো লাগে, বাস এইটুকুনি। হ্যাঁ TNA কে আমি ওইভাবে ফলো করতে পারি না, কিন্তু AEW যখন আমি দেখছি আমার মনে হয় যে চলো ঠিক আছে, ডেলিভার করছে, কিছু একটা স্টোরি লাইন চলছে। কিন্তু মাঝখানে যখন এরকম কমেন্ট চলে আসে, কিছু এমন সিনারিও হয়, আমি বারবারই বলবো এটা বেস্ট ফর বিজনেস, ওয়ার্ক ফর মানি, জাস্ট অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, ব্যাস এইটুকুনি হয়ে গেল। এবার দেখো সামনে আছে AEW ডাবল আর নাথিং। হ্যাঁ ডাবল আর নাথিং এর জন্য অনেক ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে, ফিল তো আসছে, চলো ঠিক আছে। কিন্তু এই এপিসোডে আমরা বেশ কিছু স্টোরি লাইনকে নিয়ে ডিসকাশন করবো, আর কারেন্ট টাইমে AEW কিরকম ভাবে অল ইন টেক্সাসের জন্য বিল্ড করছে সেটাকে নিয়েও কথা বলবো। দেখো প্রথমেই যেটাকে নিয়ে কথা বলবো, অবভিয়াসলি যে স্টোরি লাইনটা আমাকে প্রচুর ফিল দিয়েছে, হ্যাঁ যেরকম ভাবে স্টেপ বাই স্টেপ এগিয়েছিল, তো ফাইনালি MJF হয়ে গেছে 4th মেম্বার অফ হার্ট সিন্ডিকেট। হ্যাঁ ববি ল্যাশলিও থামস আপ করেছে। তো এখান দিয়ে যেরকম স্টোরি লাইন যাচ্ছে, হ্যাঁ ববি ল্যাশলি আর শেলটন বেঞ্জামিনের একটা ম্যাচ রয়েছে ডাবল আর নাথিং, আর অবভিয়াসলি এখানে বোঝা যাচ্ছে MJF হেল্প করবে, কারণ এখন MJF টার্ন করবে না। এবার এটা ঠিক যে MJF কে কিন্তু শুরুতে অ্যাকসেপ্ট করেছিল MVP আর শেলটন বেঞ্জামিন, কিন্তু ববি ল্যাশলি কয়েনিতে। এখানে মনে হচ্ছে MJF এর এই যে টার্নিং পয়েন্টে যেটা হবে সেটা তো আমরা ববি ল্যাশলির উপর হবে, আর ববি ল্যাশলি যদি বেরিয়ে যায় তাহলে কি MJF হার্ট সিন্ডিকেটে ঢুকে যাবে। মানে ও তো ঢুকে গেছে, তারপরে ববি ল্যাশলি বেরোবে, তো এই স্টোরি লাইনটা কিভাবে এগোবে সেটা দেখার বিষয়, কারণ এখানে অনেক কিছু রয়েছে, স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আমি ফলো করছি, এখন দেখার বিষয় এটাকে কোথায় টানছে, মানে কোন দিকে এটা নিয়ে যাচ্ছে। কারণ এখানে কোনো একটা ট্যাগ টিম ম্যাচও যদি বুক করে তাহলে সেক্ষেত্রে আর কি এখানে এঙ্গেজ হতে পারে সেটা দেখার বিষয়। এরপরে যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে FTR এর একটা বড় ম্যাচ রয়েছে। বা দেখো FTR এর সব থেকে বড় যে ড্রামাটা রয়েছে সেটা হচ্ছে এজ মানে অ্যাডাম কোপল্যান্ড, ওই হলো কোপ। তো সেক্ষেত্রে কোপ কবে রিটার্ন করবে, আমি তো ভেবেছিলাম যে ভাই কোপ আর ক্রিশ্চিয়ান একসাথে হবে, এবার দেখো এটাকে টাইম লাগাবে। তো সেক্ষেত্রে দেখার বিষয় যে কোপ কি এখানেই রিটার্ন করছে কিনা, তো সেটা দেখার বিষয়। এবার যদি আমরা চলে আসি, দেখো অনেকগুলো ম্যাচ রয়েছে, আমি প্রত্যেকটা ম্যাচকে নিয়ে কথা বলবো না, কিছু ম্যাচ যেন র্যান্ডাম মনে হয় যে হ্যাঁ প্রিপেয়ার করা হয়েছে, ছোট্টখাট্ট এরকম ব্যাপার। যেমন কাউচিকা ওকারের একটা টাইটেল ডিফেন্ড রয়েছে, তো ওরকম ভাবেই চলে যাচ্ছে, আমি এটাই বলবো। কিন্তু হ্যাঁ যদি আমি ভাবি যে ওয়েন হার্ট টুর্নামেন্ট, হ্যাঁ ওয়েন হার্ট ফাইনাল যেটা রয়েছে ওমেন্স ডিভিশনকে নিয়ে যদি কথা বলি, হ্যাঁ আমাদের মার্সেডিস মনি ভার্সেস জিমি হেটার, বিল্ড আপ তো হয়েছে, প্রোমো সেগমেন্ট হয়েছে, সব ঠিক আছে, কিন্তু বোঝাই যাচ্ছে ভাই এখানে মার্সেডিস মনি জিতবে। অবভিয়াস ব্যাপার ভাই, মার্সেডিস মনি জিতবে, কারণ এখানে স্টার পাওয়ার ম্যাটার করা। তোমরা প্রিপেয়ার করছো মার্সেডিস মনি আর টনি স্টর্মের ম্যাচ অল ইন টেক্সাসের জন্য, তো এইভাবেই চলবে। আর হ্যাঁ টনি স্টর্মের একটা ম্যাচ আছে মিনা সিরাকোয়ার সাথে, তো অবভিয়াসলি টনি স্টর্ম ওখানে রিটেন করে, বোঝাই যাচ্ছে। এবার যদি আমরা চলে আসি এমন একটা ম্যাচ, মানে এই ম্যাচটা জাস্ট এইটুকুনি যে আমরা কিছু একটা করব, ধামাকা করব, অরাজকতা সৃষ্টি করবো, এরকম ব্যাপার। এটাকে তোমরা একটা স্ট্রিট ফাইটের মতনও বলতে পারো যে হ্যাঁ একদিকে হিল টিম রয়েছে, ফেস টিম রয়েছে। এবার দেখো এটাকে নিয়ে আমরা না অনেক আগেও কথা বলেছিলাম যে হ্যাঁ ইয়ং বাক্স, এলিট সবাই একসাথে হবে ডেথ রাইডার্সের সাথে, সেখান দিয়ে আমরা ফেস আর হিলের মধ্যে একটা ওয়ার দেখতে পাবো, সেরকমই হচ্ছে। হ্যাঁ আমরা ভেবে তো ছিলাম যে তখন শেন মিকম্যানও ঢুকবে, কিন্তু শেন মিকম্যানকে তোমরা ভুলে যাও। আমি যদি ভাবি যে না ভাই শেন মিকম্যানের এখানে কোনো সিনারিও নেই, তাহলে এরকম ভাবে এক্সিকিউট হচ্ছে, এখন এইভাবেই টানা হচ্ছে, আর বেশি কিছু বলবো না। এটা দেখার বিষয় যে অল ইনের দিকে সত্যি কি হচ্ছে ভাই, জন মক্সলির টাইটেল রেনটাকে দেখানো তো হচ্ছে, তো এটাকে কত স্ট্রংলি বুক করা হচ্ছে সেটাই দেখার বিষয়। এখন অল ইন যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না। কিন্তু ডাবল আর নাথিং এর যে মেন ইভেন্ট হবে সেটা হবে ওয়েন হার্ট টুর্নামেন্ট, মানে মেন্স ওয়েন হার্ট টুর্নামেন্টের ফাইনাল, উইল অস্প্রে ভার্সেস হ্যাংম্যান অ্যাডাম পেজ। অলরেডি
টেনশন বিল্ড হয়ে গেছে উইল অসপ্রে যেরকম ভাবে প্রোমো ডেলিভার করেছে। দেখো সত্যি বলতে গেলে আমার মনে হয় যে হ্যাঁ ভাই উইল অসপ্রে রেসলিং তো ডেলিভার করে নো ডাউট, কিন্তু কোনো বড় স্টোরি লাইন বা ইমোশনটা আমি ফিল করি না। হ্যাঁ কাইল ফ্ল্যাচারের সাথে খুব ভালো স্টোরি লাইন দিয়েছিল, স্টোরি লাইন শুধুমাত্র রেসলিং এর মধ্যে ছিল, ব্যাস এইটুকুনি। ঠিক আছে, হ্যাংম্যান অ্যাডাম পেজকে এখানে বুক করা হয়েছে, দুজনেই টেনশন নিয়ে এখানে পুরো যেরকম ভাবে স্টোরি লাইনটাকে টেনে নিয়ে গেছে। আর দেখো এখান দিয়ে সিনারিও বোঝাই যাচ্ছে যে উইল অসপ্রে বলেই দিচ্ছে যে আমি জন মক্সলিকে ফেস করবো টেক্সাসে, মানে অল ইন টেক্সাসে। তো অবভিয়াসলি এখানে উইল অসপ্রেকেই চান্স দেওয়া হবে, অবভিয়াস ব্যাপার। সেখান দিয়ে জন মক্সলির এগেনস্টে উনি ফেস করবেন, মানে ফাইট করবেন। এবার এখানে সিনটা এরকম ভাবে যা হতেই পারে যে হ্যাংম্যান অ্যাডাম পেজ হেরে গিয়ে হয়তো ইয়ং বাক্সকে জয়েন করলো, আর এখান দিয়ে হ্যাংম্যান অ্যাডাম পেজের হিল টার্ন হলো, ওদিকে চলে গেল, কারণ এটা খুব দরকার। তো এখান দিয়ে তোমরা আরো ভালোভাবে এক্সিকিউট করলে, কারণ এখানে পুরো হিল আর ফেসের ওই সিনারিওটাই বিল্ড করা হচ্ছে, তো এইভাবেই চলবে। এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সিনারিওর মধ্যে কি ডার্বি অ্যালান লাস্টে ঢুকবে। এখন ডার্বি অ্যালানের রিটার্ন কি তাহলে এরপরে হবে, এটা দেখার বিষয়। তবে এটা ঠিক যে AEW ডাবল অর নাথিং ডেলিভার করবে, দেখার বিষয় কিরকম ডেলিভার করে, কি কি ফিল করব অল ইন টেক্সাসের জন্য কিরকম এক্সিকিউট করা হচ্ছে। তবে হ্যাঁ তোমরা অনেকে বলবে এত বকার কিছু নেই, AEW কে নিয়ে কথা বলারই কিছু নেই, কিন্তু দেখো ফিল করা যায় অনেক ম্যাচ ভালো হবে। হ্যাঁ ম্যাচ ভালো হবে এইটুকুনি বলবো, এখন ডিসরেসপেক্ট করছি না, ফিল করো, ব্যাস এইটুকুনি। আর এই সমস্ত ভাওয়াল দেখার কোনো মানেই হয় না, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।